ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে সেই অ্যাপ্লাইড ম্যাথের একেবারে বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে ফুরিয়ার রূপান্তর। এই ফুরিয়ার রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি সাধারণভাবে আমাদের যে ম্যাথমেটিক্স বিষয়টা রয়েছে সেটাকে দুইটা পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে পিওর ম্যাথ এবং একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। তো অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা টপিকস আপনি বলতে পারেন যে টপিকসটা আসলে মানে স্বয়ংসিদ্ধ। এই টপিকসটা অন্য টপিকসের উপরে নির্ভরশীল না। আমরা ফুরিয়ার সিরিজে যাই শিখবো সেগুলো আমরা আমাদের লাইফে এর আগে কখনোই পড়ি নাই। মানে এটা হচ্ছে টোটালি একটা নতুন সাবজেক্ট। তো দেখেন, ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজ কি তার পূর্বে জানার প্রয়োজন হচ্ছে যে ত্রিকোণমিতিক বহুপদীটা আসলে কি। তো ত্রিকোণমিতিক বহুপদী হচ্ছে যে a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে p an cos nx প্লাস bn sin nx, এই যে একটা বহুপদী, এই বহুপদীটাকে কিন্তু ত্রিকোণমেট্রিক পলিনোমিয়াল বলা হয় বা ত্রিকোণমিতিক বহুপদী বলা হয়। এখানে আমরা যে এই যে এ নট, এই যে এ নট, এই যে এ এন, এই যে বিএন, এই তিনটাকে বলা হয় ধ্রুবক সংখ্যা। সাধারণভাবে আমরা যখন ফুরিয়ার রূপান্তরের ম্যাথগুলা করব, সেই ম্যাথগুলাতে আমাদের প্রথম উদ্দেশ্যটাই থাকবে এই এ নট, এ এন এবং বিএন এর মান ফাইন্ড আউট করা। তারপর দেখেন এখানে যে পি ব্যবহার করেছি, এই পিটা কিন্তু একটা যুগবোধক পূর্ণ সংখ্যা। সো যুগবোধক পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলোর মান সাধারণত 0 থেকে বড় হয়ে থাকে। এই যে ত্রিগোণমেট্রিক বহুপদী, এই ত্রিগোণমেট্রিক বহুপদীটাকে যদি আমরা অসীম ধারা লিখি তখন সেটাকে আমরা কিন্তু আবার ত্রিকোণমিতিক সিরিজও বলতে পারি। আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে এই ত্রিকোণমিতিক পলিনোমিয়ালকে আমরা এই ত্রিকোণমিতিক বহুপদীও কিন্তু বলতে পারি। তারপর এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সংজ্ঞাটার উপর বেসড করে এই টোটাল চ্যাপ্টারটাকে ডিফাইন করা হয়েছে, সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। চলুন আমরা জেনে নিই যে ফুরিয়ার সিরিজ আসলে কি। তো দেখেন, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মাইনাস পাই থেকে পাই কেন, অন্যগুলো নাই কেন? এখানে জাস্ট আমরা একটা ব্যবধি আপনাদেরকে দিয়ে জাস্ট দেখাচ্ছি। সাধারণভাবে আমরা যে ফুরিয়ার ধারাগুলো লিখব সেগুলো মাইনাস পাই থেকে পাইতেই নিয়ে আমরা করব। তাহলে দেখেন, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এই ত্রিকোণমেট্রিক যে বহুপদীটা ছিল সেটা, অর্থাৎ a0/2 প্লাস n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। দেখেন আমাদের যে ত্রিকোণমেট্রিক বা ত্রিকোণমিতিক বহুপদী ছিল সেখানে কিন্তু এখানে পি ছিল, যেটা একটা পূর্ণ সংখ্যা, বাট এটা কিন্তু এন এর মান an cos nx প্লাস bn sin nx। এখানে এ নট, এই যে এ নট, এ এন এবং বিএন, এগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা স্বতঃস্ফূর্ত মান আছে। তাহলে দেখেন এখানে এ নট সমান হচ্ছে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এ এন সমান হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, অর্থাৎ এ এন এর সহগ হচ্ছে কোসাইন যুক্ত বা কস যুক্ত পদ এবং বি এন এর সাথে হচ্ছে সাইন যুক্ত পদ। তাহলে দেখেন আমরা যখন ফুরিয়ার সিরিজের ম্যাথগুলো সমাধান করব তখন সবার প্রথমে তো আমরা লিখব যে ফুরিয়ার সিরিজ লিখে আমরা এই ফুরিয়ার সিরিজ লিখব, তারপর এই মানগুলো লিখব। তারপর আপনার উদ্দেশ্য থাকবে এ নট, এ এন এবং বিএন এর মানগুলো আমাদের প্রশ্ন অনুযায়ী বের করে এবং বের করে এই যে ইকুয়েশন বা এই যে ফুরিয়ার সিরিজ, এই ফুরিয়ার সিরিজে বসিয়ে দেওয়া। এবং এই ফুরিয়ার সিরিজে বসিয়ে দেওয়ার পরে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নতুন ফুরিয়ার সিরিজ হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানেও কিন্তু এ নট, এ এন এবং বিএন হচ্ছে ধ্রুবক পদ এবং এই টোটাল বিষয়টাকে আমরা বলতে পারি ফুরিয়ার সিরিজ। তারপর দেখেন অর্ধপাল্লা ফুরিয়ার সাইন ধারা। অর্ধপাল্লা মানে এখানে হাফকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বি এন সাইন এন এক্স। এটা হচ্ছে আমাদের অর্ধপাল্লা ফুরিয়ার সাইন ধারা। সাইন ধারার মধ্যে কস যুক্ত কোনো পদ থাকবে না, আবার সাইন ধারার মধ্যে এ নটের পার্টটাও কিন্তু থাকবে না। এবং এখানে যে বিএন, বিএন এর মান কিন্তু এখানে যে বিএন ছিল সেই বিএন এর মানটাই কিন্তু এখানে হবে। আবার যখন আমরা কোসাইন ধারা চিন্তা করব, সেই কোসাইন ধারার মধ্যে শুধুমাত্র কস থাকবে এবং নট থাকবে। তার মানে যেটা আগে আমরা বাদ দিয়ে দিয়েছি এই যে বি এন, এই বিএনটা থাকবে না। তাহলে অর্ধপাল্লা ফুরিয়ার কোসাইন ধারাটা হচ্ছে এফ অফ এক্স সমান a0/2 প্লাস n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স। আর আগের জায়গার মধ্যে আমাদের এ নটের যে মান ছিল এবং বি এন এর যে মান ছিল সেগুলোই হবে এখানের কাঙ্ক্ষিত মান। আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরও দুইটা বিষয় জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে
জোড় ফাংশনের যে ফুরিয়ার ধারা সেখানে সাইনযুক্ত কোনো পদ থাকবে না। সহজ বিষয় হচ্ছে যে প্রশ্ন যদি আসে যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারাটা আপনি তৈরি করেন, তখন সেখানে সাইনযুক্ত যে পার্ট আছে, দেখেন সাইনযুক্ত পার্টটা কোথায় থাকে, বিএন এর সাথে। সো বিএন যুক্ত পদটা কিন্তু থাকবে না। আর যদি প্রশ্ন আসে যে বেজোড় ফাংশনের ফুরিয়ার ধারা, তাহলে সেখানে কোসাইনযুক্ত কোনো পদ কিন্তু থাকবে না। তাহলে থাকবেটা কি, দেখেন আমরা যদি চিন্তা করি যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারাতে সাইন থাকে না, তাহলে সাইন যেহেতু থাকে না, তার মানে থাকবে কি, কস থাকবে। আর বেজোড় ফাংশন যখন আমরা বলবো তখন সেখানে সাইন থাকবে। এই জোড় ফাংশন এবং বেজোড় ফাংশনের যে ফুরিয়ার সিরিজ, সেগুলো নিয়ে আমরা থিওরিতে গিয়ে আলোচনা করব। তারপর দেখেন সাম ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল বা কিছু গুরুত্বপূর্ণ যুগজ বা যুগযুগনের কিছু ফর্মুলা রয়েছে। যেই ফর্মুলাগুলো যদি আপনি আপনার জানা থাকে তাহলে এই ফুরিয়ার সিরিজের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তাহলে দেখেন আমরা যদি এম এবং এন দুইটা সংখ্যা নাই, যেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এম এবং এন যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ -π থেকে π সাইন nx dx এর মান হচ্ছে 0। অ্যাকচুয়ালি এখানে যে ইন্টিগ্রালগুলো ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এগুলো মুখস্থ না করলেও হবে। যদি আপনি ক্যালকুলেশন করে বার করতে চান, খুবই ভালো বের করতে পারেন। যেমন আপনি যদি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করে যদি এই দুইটা মান যদি আপার লিমিট লোয়ার লিমিট বসান, তাহলে 0 আসবে। তো এমনিতেই ফুরিয়ার সিরিজের অঙ্কগুলো অনেক বড় বড়, তারপরে যদি আপনি আবার এই ছোটো ছোটো সূত্রগুলোকে ভেঙে ভেঙে করতে চান, তাহলে হিউজ টাইম কিন্তু আমাদের এখানে স্পেন্ড হয়ে যাবে। সো এই সূত্রগুলো মনে রাখাটা হচ্ছে একজন স্মার্ট স্টুডেন্টের কাজ। কোসেটটাও 0। আবার দেখেন -π থেকে π সাইন mx সাইন nx dx, একটা হচ্ছে mx একটা হচ্ছে nx, তাহলে এটা মান হবে 0, যেখানে m এবং n কখনোই সমান হবে না। সিমিলারলি কসের ক্ষেত্রেও cos mx cos nx dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা মান 0 হবে, যেখানে m এবং n সমান নয়। আবার দেখেন আমাদের কিন্তু ছিল যে ইন্টিগ্রেশন অফ -π থেকে π cos nx dx এর মান কিন্তু ছিল 0, বাট cos স্কোয়ার যখন হবে তখন সেটা π। আবার সাইন nx এর মান ছিল 0, বাট সাইন স্কোয়ার nx dx এর মান হচ্ছে π, মানে স্কোয়ার হলে π এবং স্কোয়ার না থাকলে হচ্ছে 0। দেন এই যে সূত্রটা, যে আপনাদের কি পরিমাণে এই চ্যাপ্টারের কাজে লাগবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন কিছু প্রশ্ন দেখবেন যেগুলো বারবার পুনরাবৃত্তি হয়। সো যে প্রশ্নগুলো আসলে বারবার পুনরাবৃত্তি হয় বা একসাথে আপনাকে 2 থেকে 3 বার ইন্টিগ্রেশন করতে হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। অথবা অন্যভাবে চিন্তা করতে পারি যে এখানে ইউ এবং বি হচ্ছে দুইটা চলক, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন অফ ইউ বি সূত্র প্রয়োগ করি, তাহলে দেখেন ইউকে রেখে ভিকে অন্তরীকরণ মাইনাস এই ইউ এর, এখানে এই যে ইউ তো ইউ, আর এখানে যে b1, এই b1টা কিন্তু ইন্টিগ্রেশন। দেখেন এখানে b1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। সিমিলারলি আমরা যদি b2 চিন্তা করি, তাহলে b2 মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ v1 dx। আবার যদি আমরা এখানে এই যে ইউ প্রাইম চিন্তা করি, সো এটা হবে। আবার যদি আমরা ইউ প্রাইম চিন্তা করি, ইউ প্রাইম মানে হচ্ছে ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আর আবার যদি আমরা ইউ ডবল প্রাইম চিন্তা করি, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। তার মানে এখানে বি এর ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রেশন এবং ইউ এর ক্ষেত্রে হচ্ছে অন্তরীকরণ। এবং এই কনসেপ্টগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো থাকবে সেখানে আমরা হিউজ পরিমাণে প্রয়োগ করব, এবং যখন আমরা প্রয়োগ করব তখন বিষয়টা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন দেখেন এখানে আপনাকে আরও দুইটা কনসেপ্ট জানতে হবে। একটা হচ্ছে যে ইভেন ফাংশন বা জোড় ফাংশন কি, এবং আরেকটা হচ্ছে অড ফাংশন বা বেজোড় ফাংশনটা কি। দেখেন যদি এফ অফ -x সমান এফ অফ এক্স, এই কন্ডিশনটাকে সিদ্ধ করে, যেখানে এফ অফ এক্স একটা ফাংশন, তখন আমরা এফ অফ এক্সকে জোড় ফাংশন বলতে পারি। সো আমরা যদি একটু এক্সাম্পল চিন্তা করি, আমরা মনে করেন চিন্তা করলাম যে এখানে আমরা যদি একটু চিন্তা করি, মনে করেন আমরা ধরে নিলাম যে এফ অফ এক্স সমান হচ্ছে cos x, এফ অফ এক্স সমান হচ্ছে cos x। তাহলে এই কন্ডিশনটাকে যদি আমরা সিদ্ধ করাই, তাহলে দেখেন এই যে এফ অফ এক্স, এক্সের জায়গায় আমরা cos x বসাবো, তাহলে এফ অফ -x সমান হচ্ছে
কস মাইনাস এক্স মানে হচ্ছে প্রথমত এখানে এফ অফ এক্স সমান হচ্ছে কস এক্স আমরা ধরলাম, তারপর এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স, এখানে এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসিয়ে দিলাম। এখন দেখেন আমরা জানি যে কস মাইনাস থিটা, এটা যদি আমরা থিটা চিন্তা করি তাহলে কস মাইনাস থিটার সূত্র কিন্তু কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস এক্স। তার মানে আমাদের এফ অফ এক্সের যে মান ছিল এফ অফ মাইনাস এক্সের কিন্তু সেম মান হয়েছে। সো আমরা বলতে পারি এই যে কস এক্স, এই কস এক্সটা হচ্ছে একটা জোড় ফাংশন। এরকম আরও অনেক ফাংশন আছে যেগুলো সাধারণত জোড় ফাংশন। তারপর দেখেন বেজোড় ফাংশনটা কি, যে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। সো এই বেজোড় ফাংশনের জন্য আমরা যদি সাইন এক্সকে চিন্তা করি, মনে করেন এফ অফ এক্স সমান আমরা ধরে নিলাম সাইন এক্স, এটা আমরা ধরে নিলাম মনে করেন, তাহলে দেখেন এফ অফ মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস যদি আমরা আনি তাহলে সেটা হবে সাইন মাইনাস এক্স, এবং সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাসটা সামনে চলে আসে। তাহলে দেখেন এখানে যে সাইন এক্স, এই সাইন এক্সটা কিন্তু এফ অফ এক্সের মান, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স। তার মানে এই কন্ডিশনটা কিন্তু সিদ্ধ করতে পেরেছে। সো আমরা বলতে পারি সাইন এক্সটা হচ্ছে একটা বেজোড় ফাংশন। তারপর দুইটা সূত্র আছে যেগুলো আমাদের ইন্টিগ্রেশন বা এই ফুরিয়ার সিরিজের মধ্যে কাজে লাগবে। দেখেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, মানে এই সামনের অংশটা প্রথমে এখানে আসবে, তারপর হচ্ছে এ মানে এক্সের যে সহগ সেটা কস বি এক্স মানে এই সম্পূর্ণ অংশটা, প্লাস বি মানে এক্সের যে সহগ সেটা, তারপর হচ্ছে সাইন বি এক্স, আর নিচে হচ্ছে এক্সের সহগ আর এখানে এক্সের সহগের বর্গের যোগফল। এটাও সেম, জাস্ট এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, এখানে সাইনটা পরে এখানে সাইনটা হচ্ছে আগে, এখানে কসটা হচ্ছে প্রথমে এখানে কসটা হচ্ছে পরে, আর নিচেরটা কিন্তু সেম বিষয়। তো এই কনসেপ্টগুলো যদি আমরা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে ফুরিয়ার সিরিজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আশা করি আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ।